হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ভয়েস। আচ্ছা, এখানে ওরা একটা অবজারভেশন করছে, তাই না? এখানে একটা করছে। তোমরা এখানে ড্র করার সময় তিনটা তিনটা ঘর করবা, মানে আমরা তিনটা করে রিডিং নিব। বুঝতে পারছো? হ্যালো। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু কষ্ট করে এক্সপেরিমেন্টের নাম আর ডেটা টেবিলটা ড্র করো। ওই উপরে তো তিনটা টেবিল দেখানো সম্ভব না, আমি নিচেরটা আরো দুইটা রো অ্যাড করে দিচ্ছি। উপরেরটা আরো দুইটা অ্যাড করতে হবে। উপরেরটা হচ্ছে এরকম তিনটা রো থাকবে, নিচেরটা যেমন আমি তিনটা রো করে দিচ্ছি, উপরেরটা এরকম তিনটা রো হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাহলে একটু ড্র করো, হ্যাঁ। হ্যালো। এই যে ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ, এই যে 64 বিট লিখলে চলে আসতেছে, দেখতে পাচ্ছ? এই যে এখান থেকে এটাকে একটু ডাউনলোড করে নাও, হ্যাঁ। হ্যালো, ডাউনলোড করে ইনস্টল করো। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের বেশি লাগবে না এটা। পুরোনো ল্যাব ম্যানুয়ালটার মধ্যে হচ্ছে তোমার এই কেভিএল কেসিএল টা আছে। কেভিএল কেসিএল এর আমরা থিওরিটা মিড টার্মের আগে পড়ছি, তাই না? কেভিএল কেসিএল এর থিওরি মনে নাই? কারশফস ফার্স্ট ল সেকেন্ড ল পড়ছো না? হ্যালো। থিওরি ক্লাসে তো পড়ানো হয়েছে, আমার ক্লাসে আমি পড়াইছি, আশা করি অন্য সেকশনে যে টিচার পড়াইছে সেও পড়াইছে। হ্যালো। হুম, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, লাস্ট সেমিস্টারে পড়া হয়েছে এটা। এই সেমিস্টারেই পড়ানো হয়েছে, লাস্ট সেমিস্টার কোথায়? মিড টার্মের আগে ছিল এগুলা। মিড টার্মের আগে ম্যাম, তাহলে হয়তো আমি ছিলাম না। ঠিক আছে, সমস্যা নেই, পারি এগুলো। সেমিস্টারে কেন পড়াইছে? এই সেমিস্টারেই পড়াইছে। ফিজিক্স টু তো এই সেমিস্টারে, লাস্ট সেমিস্টারে তো ফিজিক্স ওয়ান ছিল। আচ্ছা, আপডেটেড নতুনটায় নাই, এটা হচ্ছে ডেডিকেটেড তো ফর ট্রিপলি, তো আর ট্রিপলিতে এটা সার্কিট ল্যাবে ওদের করায় ফেলে দেখে আমরা আর পড়াই না, আবার সিএসসি তে করানো হয়। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা এটা করব। এক্সপেরিমেন্টের নাম কি? ভেরিফিকেশন অফ দ্য লস অফ কেভিএল এন্ড কেসিএল। এই দুইটা সূত্র হচ্ছে আমরা ভেরিফাই করব সার্কিট সিমুলেশনের মাধ্যমে। তো এটা ভেরিফাই করতে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের এই টপিক গুলা সম্পর্কে জানতে হবে এবং ডিজাইন করতে পারতে হবে। কারশফ ভোল্টেজ ল, ভোল্টেজ ডিভাইডার রুল, আর হচ্ছে কারশফস কারেন্ট ল বা কেসিএল এন্ড কারেন্ট ডিভাইডার রুল। এই চারটা জিনিস হচ্ছে আমরা ভেরিফাই করব। লার্নিং আউটকাম কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য লস অফ কেভিএল এন্ড কেসিএল এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট ডিভিশন রুল। ওকে, এখন অ্যাবস্ট্রাক্টে আমাদেরকে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ সম্পর্কে ধারণা দিচ্ছে যে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ হচ্ছে একটা সিমুলেশন প্যাকেজ। কার জন্য? ইলেকট্রনিক সার্কিটের জন্য। এটা ডিজাইন অ্যালাউ করে আর হচ্ছে সার্কিট অ্যানালাইজ করে, ব্রড ব্রেডবোর্ড ইউজ করে রিয়েল কম্পোনেন্টে অথবা অ্যাকচুয়াল কম্পোনেন্ট। তারপরে বলছি ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপারেশনস মেক এডিটিং এ সার্কিট ফাস্ট এন্ড ইজি। মানে খুব ইজিলি এবং দ্রুতভাবে এটা সাহায্যে কোনো সার্কিট ড্র করা যায় এবং সার্কিটটাকে রানও করা যায়। তারপর বলছে সফটওয়্যার হ্যাজ কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইস লাইব্রেরি, মানে সফটওয়্যারের মধ্যে ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট যেগুলো দরকার সেগুলো আছে, ডিভাইস যেগুলো দরকার সেগুলোও আছে, যেটা কি করা যায় এনি টাইপ অফ কনস্ট্রাকশন সিমুলেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ সার্কিটের ইউজ করা যায়। ওকে, কেভিএল এ আমরা কি শিখছিলাম? কেভিএল এ শিখছিলাম যে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ ভি মানে হচ্ছে, ভি মিনস হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটা অ্যারাউন্ড এ ক্লোজ লুপ যতগুলা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, সেটা পোটেনশিয়াল রাইজ হোক বা ড্রপ হোক, তাদের অ্যালজেব্রিক সামেশন বা বীজগাণিতিক যোগফল হচ্ছে জিরো। তো আমরা দেখছিলাম বীজগাণিতিক যোগফল তখনই শূন্য হয়, ধরো আমি 5 টাকা ইনকাম করছি, আমি 5 টাকা লোন আসি পে করে দিছি, তাহলে আমার নেট ব্যালেন্স হচ্ছে এই মুহূর্তে জিরো।
তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যালজেব্রিক সামেশন কখন জিরো হবে? যখন হচ্ছে পোটেনশিয়াল রাইজ এবং পোটেনশিয়াল ড্রপের মান কি হয়? সমান হয়, তাই না? তো এখানে দেখো কেভিএল কি বলছে, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য পোটেনশিয়াল রাইজেস এন্ড ড্রপস অ্যারাউন্ড এ ক্লোজ লুপ ইজ জিরো। ম্যাথমেটিক্যালি দেখাইছে সামেশন অফ ভিএম ইজ ইকুয়াল টু জিরো, এম এর মান 1 থেকে ক্যাপিটাল এম পর্যন্ত ওরা ধরছে। আচ্ছা, এখন আমরা যদি একটা সার্কিট দেখি, এখানে একটা সার্কিট আমাদের নিচে দেয়া আছে, আমরা সেই সার্কিটটা একটু দেখি। দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, এটা একটা আমরা সাপ্লাই ভোল্টেজ দেখতে পাচ্ছি, তাই না? সোর্স ভোল্টেজ। সোর্স ভোল্টেজের নিচের সিম্বলটা ছোট দেখে বোঝাই যাচ্ছে এটা নেগেটিভ, উপরেরটা হচ্ছে কি পজিটিভ। এখন সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ সার্কিটে কি করে? পটেনশিয়াল রাইজ করে নাকি ড্রপ করে? বিভবের মান বাড়ায় নাকি কমায় সাপ্লাই ভোল্টেজ? বাড়ায়। মানে এখানে হচ্ছে উৎস, এখান থেকে সার্কিটে ভোল্টেজ যখন ডিফারেন্স ক্রিয়েট করবে বা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে, তখন সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এরপরে আমরা তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স গুলা কি সিরিজে কানেক্টেড নাকি হচ্ছে প্যারালালি কানেক্টেড? তিনটা রোধ দেখতে পাচ্ছি, R1 R2 R3, এগুলা কি সিরিজে কানেক্টেড নাকি হচ্ছে প্যারালাল কানেকশন আছে? ম্যাম সিরিজ আছে। আচ্ছা, সিরিজ কানেকশনের কন্ডিশন কি বলতো? ম্যাম কমন পয়েন্ট একটা থাকবে, মানে দুইটা হ্যাঁ কমন পয়েন্ট এটাই এখানে থাকবে। কমন পয়েন্ট কই পাইছো? ম্যাম কমন পয়েন্ট ম্যাম কমন পয়েন্ট বলতে ম্যাম দুইটার রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট বলতে ম্যাম যেখানে ম্যাম জয়েন্ট আছে দেখে আরেকজন কি দুইটা বলতে চাচ্ছে, রেজিস্ট্যান্স। ওকে একটু বলতে দাও। হ্যাঁ, ম্যাম হচ্ছে তাদের নোট আলাদা থাকবে। মানে তারা পরপর কানেক্টেড থাকবে, প্রথমটার শেষ প্রান্তের সাথে প্রথমটার প্রথম প্রান্তের সাথে, সরি, শেষ মানে প্রান্তের সাথে একটার দ্বিতীয়টার প্লাস আর প্রথম একটার প্রান্ত, মাইনাসের সাথে দ্বিতীয়টার শেষের কানেক্টেড। সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত, এরকম করে করে শেষটার শেষ প্রান্তের সাথে প্রথমটার প্রথম প্রান্ত কানেক্টেড হবে। আর কমন ইয়েস ম্যাম। পয়েন্ট থাকবে প্যারালালে, সবগুলা কমন পয়েন্ট, পজিটিভ টার্মিনাল গুলো সব এক পয়েন্টে, নেগেটিভ টার্মিনাল গুলো সব আরেকটা পয়েন্টে। কমন পয়েন্ট থাকবে হচ্ছে প্যারালালে। সিরিজে হচ্ছে সিরিয়ালি কানেক্টেড থাকবে, পর পর একটার পর একটা একটার পর একটা। তো এখানে দেখো যে সোর্সের সেকেন্ড পয়েন্ট বা শেষ প্রান্তের সাথে রোদের প্রথম প্রান্ত, আর ওয়ানের শেষ প্রান্তের সাথে R2 প্রথম প্রান্ত, R2 শেষ প্রান্তের সাথে R3 প্রথম প্রান্ত, আবার R3 শেষ প্রান্তের সাথে সোর্সের প্রথম প্রান্ত, তাই না? সো এই সার্কিটটা দেখে আমরা বলতে পারতেছি ইটস আ সিরিজ সার্কিট, কারণ এই কানেকশনটা কি আছে? সিরিজে আছে, শ্রেণীতে আছে। সিরিজ কানেকশনের বাংলা হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগে হচ্ছে পর পর সংযুক্ত থাকে ইকুইপমেন্ট গুলা, কোনো কমন পয়েন্ট থাকে না, ঠিক আছে? তো এখানে রোধ যেহেতু আছে, রোধের কাজ কি, রেজিস্টরের কাজ কি? কারেন্টকে কমায় দেওয়া ম্যাম। বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করা, ইলেকট্রিসিটিকে কমানো। তাহলে এখানে যদি বিদ্যুৎ প্রবাহে সে বাধা প্রদান করে, তাহলে এখানে পটেনশিয়াল রাইজ হবে না ড্রপ হবে? ড্রপ হবে। ড্রপ হবে, বিভবের পতন হবে। তাহলে তিনটা রোধের অ্যাক্রসে তিনটা বিভব পতন দেখাইছে। কত কত? V1, V2, V3। তাহলে আমার এখানে এখন পটেনশিয়াল রাইজ হচ্ছে V আর ড্রপ হচ্ছে তিনটা, তাই না? ইয়েস ম্যাম। এখন এই টোটাল চারটার বীজগাণিতিক যোগফল কি হবে? কারশফ বলছে সবগুলার বীজগাণিতিক যোগফল কি হবে? জিরো হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, জিরো কখন হবে? জিরো কখন হওয়া পসিবল? যদি হচ্ছে পটেনশিয়াল রাইজ আর সমান সমান কি হয়? পটেনশিয়াল ড্রপ হয়, তাই না? ইয়েস ম্যাম। তাহলে পটেনশিয়াল রাইজ ভি সমান সমান আমাদের এখানে কি হওয়ার কথা? V1 প্লাস V2 প্লাস কত? V3 V3। তাহলে এটা যদি হওয়া আমাদের লজিক্যালি কথা হয়, এটা হওয়া, তাহলে দেখি তো আমরা এটা হয় কিনা। এবং এই যে এই রোধগুলা আছে, এই রোধগুলার মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ভোল্টেজ যাচ্ছে, সেই ভোল্টেজ কতটুকু পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা
ভোল্টেজ ডিভাইডার রুল থেকে বের করতে পারবো। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা একটু দেখি। দেখো, ভোল্টেজ ডিভাইডার রুলটা আমাদের এখানে দিছে। ভোল্টেজ ডিভাইডার রুল কি? ভি অফ এক্স সমান সমান এই যেটা আর এক্স ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। এখানে ভিএক্স টা কি? ভিএক্স হচ্ছে আমি যত নাম্বার রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের মান বের করব সেটা। ধরো আমি 2 নাম্বার রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করব, তাহলে এখানে ভিএক্স এর জায়গায় কি লিখবো? ভি2। ঠিক আছে, সমান সমান হচ্ছে আর এক্স। আর এক্স এর জায়গায় তখন কত হবে? আর2 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট আমি বোঝাচ্ছি, তার আগে এখানে ভিটা কি? ভিটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ, তাই না? পোটেনশিয়াল রাইজ এর যে ভ্যালু। এই তিনটা প্যারামিটার তো আমরা বুঝতে পারছি, ভিএক্স, আর এক্স এবং ভি। ইয়েস ম্যাম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, দেখো আমাদের এখানে রোধগুলা কিসে কানেক্টেড ছিল? সিরিজে। সিরিজে কানেক্টেড আছে। জি ম্যাম। সিরিজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর বাংলা হচ্ছে তুল্য রোধ। তোমরা শুনেছো শব্দটা তুল্য রোধ? ইয়েস ম্যাম। আচ্ছা, তুল্য রোধ বলতে আমরা কি বুঝি? তুল্য রোধ বলতে আমরা বুঝছিলাম কি, কারো মনে আছে? হ্যাঁ ম্যাম, পুরো সার্কিটের যে রুটটা ম্যাম। টোটাল সার্কিটে আমার এখানে 3টা রোধ আছে। এই 3টা রোধকে বা ধরো আমার এখানে 10টা রোধ ছিল, সে 10টা রোধকে আমি যদি সরায় দিয়া একটা সিঙ্গেল রেজিস্টর আনবো, সিঙ্গেল রেজিস্টর আনলে সেই এই একক রোধ যদি সবগুলা রোধকে রিপ্লেস করে এমন ভাবে যে আমার ধরো আগে 50 ভোল্ট আমি সাপ্লাই দিলে এর মধ্য দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতো, এখন আমি এই 3টা রোধকে সরাইয়া দিলাম, একটা নতুন মানের একক রোধ আনলাম। আনার পরে যদি আমার হচ্ছে ওই 50 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সে 10 এম্পিয়ার কারেন্ট সার্কিটের মধ্য দিয়ে ফ্লো হয়, তাহলে আমি নতুন যে একক মানের যে রোধটা আনলাম সেই রোধটাকে আমি বলতে পারবো তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছো কি বলছি? যে একক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এমন এক ধরনের সিঙ্গেল রেজিস্টর যেটা হচ্ছে সার্কিটের সবগুলা রেজিস্টরকে রিপ্লেস করবে, বাট সেম ভোল্টেজ ডিফারেন্সে কারেন্ট প্রবাহের মান বা ইলেকট্রিসিটি যে পরিমাণ ফ্লো হচ্ছে সে ফ্লোয়িং কারেন্টের ভ্যালু কি হবে না? চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার বুঝে গেল ইকুইভ্যালেন্ট ম্যাম রেজিস্ট্যান্স কি? প্র্যাকটিক্যালি করলে আরো ভালো বোঝা যেত। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আমি তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দিলাম যে 50 ভোল্ট আমার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, মানে আমি ভি এর মান 50 ভোল্ট ধরলাম। আমার এখানে 3টা রেজিস্টর ছিল, এই 3টা রেজিস্টর আমি ধরলাম, একটা ছিল 5 ওহমের, একটা ছিল 7 ওহমের, একটা ছিল 10 ওহমের। এই 3টাকে চেঞ্জ করে আমি একটা 20 ওহমের রোধ দিলাম, ধরলাম একটা 20 ওহমের রোধ দিলাম। রোধ দেওয়ার ফলে এই 50 ভোল্টে আগে এই 3টা রেজিস্টর সিরিজে থাকার ফলেও এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতো 15 এম্পিয়ার, ধরে নিলাম সাপোজ। এখন আমি এই তিনটাকে সরাইয়া দিয়া একটা সিঙ্গেল রেজিস্টর নিয়ে আসলাম, কত ওহমের? 20 ওহমের। এই 20 ওহম নিয়ে আসার পরেও 50 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সে আমার সার্কিটের মধ্য দিয়ে 15 এম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে আমি এই 20 ওহম রোধকে এই 3টা রোধের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো। বুঝতে সমস্যা আছে আর কারো? জি ম্যাম, এবার ক্লিয়ার। ওকে, এখন আমার রোধগুলা ছিল সিরিজে। সিরিজে যদি থাকে তাহলে আর এস সমান সমান, আমরা সিরিজ কানেকশনের ফর্মুলা কি? R1 প্লাস R2 প্লাস R3। R1 প্লাস R2 প্লাস কি? R3। R3। আমি এস লিখছি, ও সরি R3 আগেই লিখে ফেলছি, R2। আমি এখানে এস লিখছি ফর সিরিজ। এখানে আর এস আর আর ইকুইভ্যালেন্টের মান সমান, আমি এখানে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত লিখতে পারি? আর এস লিখতে পারি। আর ইকুইভ্যালেন্ট সমান সমান যদি আর এস হয়, তাহলে আমরা আহ যদি 3টা রোধকে সরাই তাহলে 3টাকে যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না?
এটাকে ওরা প্রকাশ করছে সামেশন অফ আর আই দিয়ে, কারণ ওরা 3টা রোধ না 5টা রোধ জানে না, এজন্য ওরা হচ্ছে আর আই লিখে দিছে, আই মানে 1 থেকে n সংখ্যক। তো এখানে আমাদের আই মানে কত হবে? 3। অ্যাকর্ডিং টু দিস সার্কিট আই ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে। তাহলে সামেশন অফ আর আই সমান সমান এই ক্ষেত্রে কি হবে? R1 প্লাস R2 প্লাস R3। সো আর ইকুইভ্যালেন্ট আর আর আই হচ্ছে কি সমান। তো আমাদের এখন কেভিএল এবং ভোল্টেজ ডিভাইডার রুল এই দুইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এখন সিমুলেশন করব। সিমুলেশন করার আগে আমরা একটু সার্কিটটা আবারও দেখে যাই, যে এখানে মিনিমাম 2টা লাগবে। রোধ মিনিমাম কয়টা লাগবে? 2টা লাগবে। 2টার অধিক দিয়েও করা যাবে। তাহলে আমরা এইটার মতোই আঁকবো। একটা সোর্স ভোল্টেজ নিব, 3টা রোধ নিব, কানেক্ট করে দিব, এবং এই রোধগুলোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মেজার করার জন্য 3টা ভোল্টমিটার নিব। যদি একটা নেই তাহলে একটা মেপে আবার ডিসকানেক্ট করে আরেকটা লাগাইতে হবে, এরকম করে করে লাগাইতে হবে। তার চেয়ে 3টা একত্রে কানেক্ট করে দিলে আমরা 3টাতে একসাথে রিডিং দেখতে পাবো। ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা এখানে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ, যারা ইনস্টল করছি তারা সার্চ বাটনে গিয়ে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ লিখলেই চলে আসবে। তাহলে আমরা দেখো এখানে কি লেখা আছে, সোর্সেস। তো এই প্রথমটা গ্রাউন্ড কানেকশন, আমরা এটা নিব না, আমাদের লাগবে এটা, ব্যাটারি নিলাম। এবার আমরা 3টা রোধ নিব, নিলাম, সিরিজ কানেকশনে কানেক্ট করব। দেখো এখানে ধরছি পরে কার্সরের এখানে একটা বিন্দু আসছে না, গোল মতো? হ্যালো, জি ম্যাম। এখানেও আসছে, আমরা যে কোনোটা ধরে কানেক্ট করে দিতে পারি, দিলাম। এবার এটা একটু উপরে তুলি, তাহলে সমান থাকবে দেখতে। আচ্ছা, এটা আর একটু এপাশে এনে দেই, হয়েছে। এটা আর একটু এপাশে আনি, এটাকে আর একটু দূরে সরাই, গ্যাপ তৈরি হোক। সোজা হয়েছে? এবার মনে হয় হয়েছে। তাহলে আর একটু উঁচুতে তুললে, এবার একটু বেশি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবার শেষটার শেষ প্রান্তের সাথে প্রথমটার প্রথম প্রান্ত কানেক্ট করে দিলাম। এখন দেখো আমার লাগবে কি এখানে, শুধু এখন ভোল্ট মিটার। এই যে এখানে দেখো ইন্ডিকেটরস আছে, ইন্ডিকেটরস এর প্রথম ইকুইপমেন্টটাই ভোল্ট মিটার। একটা, দুইটা, আর একটা লাগবে। ওকে, এবার আমরা ভোল্ট মিটার গুলা কানেক্ট করব। আমরা জানি রোদের বাম প্রান্ত বা লেফট সাইড হচ্ছে পজিটিভ, রাইট সাইড হচ্ছে নেগেটিভ। আর এখানে ভোল্টেজ সাপ্লাইয়ের উপরের প্রান্তটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। তো আমরা পজিটিভের সাথে পজিটিভটা কানেক্ট করব, নেগেটিভের সাথে নেগেটিভটা কানেক্ট করব। করলাম। লেখার উপরও একটা পড়ছে, আমি এবার এটাকে টেনে সরায় দিচ্ছি। এবার এটার ক্ষেত্রে উপরেরটার সাথে লেফট সাইড, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এখানেও লেখার উপরে পড়ছে, আমরা এটা সরায় দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার পজিটিভ, এটাও আমি সরায় দিব। এখন ম্যাম দেখো ভোল্ট মিটারটা কোথা থেকে নিচ্ছেন? এই যে এফ এর পাশে লেফট সাইডে এফ লেখা আছে, ইন্ডিকেটর। এখন দেখো, আচ্ছা ঠিক আছে। তোমরা ভাই পরে করো, তোমাদেরকে টাইম দেওয়া হবে, একটু দেখো। এখানে দেখো আমার এখানে কিলো ওহম আছে, তাই না? And এগুলা এসআই ইউনিট না। এসআই ইউনিট না থাকলে আমার ডেটা টেবিলের ডেটা কালেকশনের সময় আমাকে এসআই ইউনিট কনভার্ট করতে হবে, তো অনেক সময় মনে থাকে না। যার জন্য আমরা কি করব, এগুলাকে এসআই ইউনিটে কনভার্ট করে নিব। তোমরা সিমুলেশন করার সময় এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এই ভ্যালুগুলা। আমরা ল্যাবে যখন করি, ল্যাবে করলে আমরা এটা আমাদের ব্যাটারি গুলা হচ্ছে 24 ভোল্টের, আমরা সাধারণত 12 ভোল্টের উপরে উঠি না, তাহলে সার্কিট পুড়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে পুরার কোনো ভয় নেই। তো আমরা এটাকে ডাবল ক্লিক করলেও হচ্ছে আমরা এই যে ব্যাটারি প্রপার্টিস পেয়ে গেছি, লেভেলিং আছে, ভ্যালু আছে, চেঞ্জ করতে পারি।
অথবা দেখো এটা আরো একটা অপশন এখানে যাওয়া যায়, রাইট বাটন যদি আমি ক্লিক করি কম্পোনেন্ট প্রপার্টিজ অপশন আছে। এখন লেভেল, এটার নাম কি? এটার নাম হচ্ছে, আমরা দেখে আসছি আমাদের সার্কিটে ভি, লিখলাম ভি। ভ্যালু কত দিব বলো, কত দিব? ধরলাম 100 ভোল্ট দিই, ভোল্ট এসআই ইউনিট, সো এটাই থাকুক। এবার আসো আমার এটা, এটার লেভেলিং, এটার নাম কি? R1। ভ্যালু কত দিব রোদের বলো? দেই 10 ওহম। কিলো ওহম, ওহম, কিলো ওহম, মেগা ওহম আছে, আমরা এসআই ইউনিট নিব। এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে ওহম। ওকে দিলাম ওহম। এবার এটা, এটা কত? R2। R2 কত দিব বলো? R2 এর ভ্যালু কত দিব? 8 দেন। কত? 8। 8 দিলে দশমিক আসবে। আচ্ছা বলছো দিলাম, দশমিক আসবে। আচ্ছা দিলাম। এটা কত দিব? এটা 100 15। আচ্ছা, এটা 15 দেওয়ার আগে আমি দুইটা একটু এক দিই, পরে চেঞ্জ করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখন এইগুলা এগুলা হচ্ছে, একটা হচ্ছে V1, একটা V2, V3। এগুলাতে আমি শুধু লেভেলিং করব, কোনো ভ্যালু দিব না, কারণ ভ্যালু তো আমাকে সার্কিট মেজার করে দিবে নাকি। এগুলা জাস্ট আমি নাম দিব। ওকে, এ দুটা এক রাখলাম এজন্য যে যদি রোধের মান সমান থাকে তাহলে আমরা দেখতে পাবো ভোল্টেজ ড্রপের মান হচ্ছে সমান। এখন এই যে উপরে 0 1 আছে, তাহলে আমরা 1-এ চাপ দিলে সিমুলেটর অ্যাক্টিভ হবে। দেখো তো এই দুটা রোধের মধ্য দিয়ে আমার ভোল্টেজ ড্রপ সমান R2 এবং R3 এর মধ্য দিয়ে, সমান হয়েছে কিনা? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো তিনটাকে যোগ করলে V1, V2, V3 যোগ করলে 100 হয় কিনা, সাপ্লাই ভোল্টেজের সমান হয় কিনা, যোগ করে দেখো। এবার আমি একটু চেঞ্জ করে দিই, মিস চেঞ্জ করে দিই। ও আগেরটাও 10 দেয়া, দিলাম এটা 15। চেঞ্জ করে দিই। এবার সার্কিট অ্যাক্টিভ করি। এবার দেখো তিনটা ভিন্ন মানের জন্য তিন ধরনের ভোল্টেজ ড্রপ, এখানে তিনটাকে যোগ করলে কি হবে? 100 হওয়ার কথা, দেখো 100 হয় কিনা। আর যদি ধরো যে তুমি এই মানগুলা, হ্যালো, এই মানগুলা তোমার যোগ করতে কষ্ট লাগতেছে, তুমি এখানে এটা চেঞ্জ করে দাও না, বা যে কোনো একটা ভ্যালু, রোদের ভ্যালু বা ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করে দাও, তাহলে দেখবা যে এখন যোগ করাটা সহজ হয়ে গেছে কম্পারেটিভলি আগের চেয়ে। 33, 67 আর 50, তাই না? খালি চোখেই যোগ করে বোঝা যাচ্ছে 100 হয়ে গেছে। সিমুলেশন করলে ইরর ইজিলি অমিট করা যায়। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো আমরা কোথায় লিখবো? এই ভ্যালুগুলো আমরা লিখবো এখানে। দেখো আমাদের ভি এর মান হচ্ছে কত দিলাম? 150। V1s কত পাইছো লিখবা, V2s কত পাইছো লিখবা, V3s কত পাইছো লিখবা। এরপরে VP সমান সমান V1s প্লাস V2s প্লাস V3s। এখন প্রশ্ন হতে পারে যে R1, R2, R3 এর মান লাগবে না? অবশ্যই লাগবে ক্যালকুলেশন করতে। তো তোমরা নিচে লিখে রাখবা যে KVL লিখে তারপর নিচে লিখে রাখবা যে V ইজ ইকাল টু এত, আর R1, R2 প্লাস R3 ইজ ইকাল টু এত। তো তিনটা রিডিং যখন নিবা, আমি সাজেশন দিব যে R1, R2, R3 এর ভ্যালু চেঞ্জ না করতে, তুমি সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করবা, ঠিক আছে? তাতে তোমার আউটপুট ভোল্টেজ চেঞ্জ হবে। যদি তুমি R1, R2, R3 চেঞ্জ করো, তাহলে প্রতিবার তোমাকে ক্যালকুলেশন করে করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আলাদা আলাদা করে বের করতে হবে। যদি সেটা আলাদা আলাদা ভাবে বের করতে না চাও, একবারই বের করতে চাও, তাহলে যে 150 ভোল্টেজের জন্য একবার নিছো, 200-র জন্য একবার নিছো, 220-এর জন্য একবার নিছো, তিনবারই রোদের মান সমান রাখবা। তাহলে R1, R2, R3 তুমি একবারই রেকর্ড করলা, আর ইকুইভ্যালেন্ট একবার বের করলেই হবে। বুঝতে পেরেছো কি বলছি? কোথায় লাগবে সেটা যে এখানেই দেখি, আমি এখানেই দেখাচ্ছি ক্যালকুলেশন। দেখো এটার ক্যালকুলেশন আছে, এই যে ক্যালকুলেশন KVL।
তো কেভিএল আর ইকুইভ্যালেন্ট। এখন তুমি যদি রোধের মান প্রত্যেকটা ভোল্টেজের জন্য চেঞ্জ করো, তাহলে আর ইকুইভ্যালেন্ট তোমাকে বারবার বের করতে হবে না? 3বারই বের করতে হবে না? জি ম্যাম। তো 3বার বের না করে আমরা একবার বের করতে পারি। তো একবার বের করে তারপরে আমরা ধরো যে 150-এর জন্য যদি নাও, এক একজন এক এক রকম নিতে পারো, আমি নিজে যেটা নিছি সেটা বললাম। 150-এর জন্য আমরা V1C ক্যালকুলেট করব কিভাবে? R1 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু V2C ক্যালকুলেট করব, V3C ক্যালকুলেট করব। এরপরে আমরা ইরোর বের করব। ইরোর বের করার ফর্মুলাটা এখানে একটু ভুল আছে, মানে ভুল বলতে মাইনাস সাইন আমরা কখনোই ইয়ে করব না, ইউজ করব না। মাইনাস সাইন কখনোই ইউজ করব না। এক্সপেরিমেন্টে আমরা বলছিলাম কি ইউজ করব? ডিফারেন্স, মনে আছে? ডিফারেন্স মানে বড়টা যে পাশেই থাকুক না কেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর এখানে 100-র পরে একটা পার্সেন্টেজ সাইন হবে, এই জিনিসটুকু নাই। হ্যাঁ, এরপরে ধরো আমি 50 ভোল্টের জন্য করলাম, সে 50 ভোল্টের জন্য আবার এই 3টা মান বের করব, ইরোর বের করব। এরপরে আমি ধরো যে 25 ভোল্টের জন্য করলাম, এক একজন এক একটা করবা, করলে হচ্ছে সেটার জন্য এই 3টা মান বের করবা আর ইরোর বের করবা। যেহেতু তুমি রোধের মান চেঞ্জ করো নাই, তাহলে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট তোমার কি থাকবে? সেমই থাকবে। ঠিক আছে? এখন কথা হলো কে কোন ভোল্টেজে করছো সেটা বোঝার জন্য তুমি যখন 3বার রিডিং নিবা, 3টা ডিফারেন্ট ইয়েতে, তুমি এটার স্ক্রিনশট রাখবা। স্ক্রিনশট রেখে এই যে তোমার ডাটা টেবিলের পর স্ক্রিনশট একটা পেজে প্রিন্ট দিবা। কেভিএল এর জন্য 3বার নিয়ে একটা পেজে বসাবা, কেসিএল এর জন্য 3বার নিয়ে স্ক্রিনশট নিয়ে আরেকটা পেজে বসায় 2টা পেজ প্রিন্ট দিবা। অনেকেই করে কি, এই 6টা স্ক্রিনশট 6 পেজে প্রিন্ট করে। আমি সাজেস্ট করব 6টা স্ক্রিনশট 2 পেজে প্রিন্ট করতে। উপরে কেভিএল লিখে 3টা বসাবা, উপরে কেসিএল লিখে 3টা বসাবা। ওই 3টার ডেটার সাথে তোমার ডেটা টেবিলের ডেটা যদি না মিলে, আমি কিন্তু সাইন দিব না ল্যাব রিপোর্টে। ঠিক আছে? তো নেক্সট উইকে এটা ল্যাব ওয়ার্কশিট তোমরা আমাকে আগে দেখাবা ক্লাসে, তারপরে ল্যাব রিপোর্ট। আর মিড টার্মের পরের সেকেন্ড ক্লাসে প্রজেক্ট দেওয়ার কথা, এটা একটু মনে রাখো। ওকে, এবার আমি আমার স্ক্রিনটা অফ করি, তোমরা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাও করে যে তোমরা আসলে পারতেছো কিনা, আমি একটু চেক করি। এরপরে আমরা হচ্ছে ইয়েতে যাব, কি বলে ওটার নাম, কেসিএল এ যাব। একটু স্ক্রিন শেয়ার দাও। ল্যাব ওয়ার্কশিটে কিন্তু ক্যালকুলেশনও কমপ্লিট করবা। ডেটা টেবিল, ক্যালকুলেশন আর হচ্ছে এই স্ক্রিনশট গুলা নিয়ে 2টা প্রিন্ট আউট কপি। চাইলে বোথ সাইডেও প্রিন্ট দিতে পারো, কোনো প্রবলেম নাই, একটা পেজের বোথ সাইডেও প্রিন্ট দিতে পারো। 2বার প্রিন্ট দিবা, একবার ল্যাব রিপোর্টের জন্য আরেকবার হচ্ছে ইসের জন্য, ল্যাব ওয়ার্কশিটের জন্য। আমি আগে ল্যাব ওয়ার্কশিট চেক করে দিব, তারপরে ল্যাব রিপোর্ট লিখবা। স্ক্রিন শেয়ার দাও, পিসি থেকে যারা জয়েন করেছো স্ক্রিন শেয়ার দাও। একজনের সাথে একজনের ডেটা যেন না মিলে, এমন ভাবে করবা। কেউ স্ক্রিন শেয়ার দিবা না? একবারই বের করা লাগবে, বের করে হচ্ছে তোমরা এটা করবা, কি বলে এটার নাম, ক্যালকুলেশন করবা। ঠিক আছে? জি ম্যাম, খাতায় বুঝতে পারছি। খাতায় ডেটা লিখতেছো আর ওই যে স্ক্রিনশট রাখবা 3টার, যে 3টা স্ক্রিনশট, আমি 3টা স্ক্রিনশট মিলে ডেটা টেবিলের 3টা ডেটার সাথে দেখবো এবং রোদের ভ্যালুও চেক করবো। আবার কেসিএল এর ক্ষেত্রে 3টা স্ক্রিনশট নিবা, একটা পেজের বোথ সাইডে প্রিন্ট দিতে পারো। তাহলে ক্যালকুলেশন সহ ল্যাব ওয়ার্কশিট কমপ্লিট করবো। এখন আমাদের কেভিএল শেষ হয়েছে, এরপরে আমরা এখন কেসিএল করব। দেখো কারশফস ফার্স্ট ল, এটা আমরা দেখছিলাম যে কারশফের ফার্স্ট লতে কি বলছে, কোন একটা নোড বা জাংশনে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল কি হবে? 0 হবে। তাহলে নোড এবং জাংশন কি সেটা আমরা শিখছিলাম। নোডে হচ্ছে মিনিমাম কয়টা কানেকশন থাকবে? 2টা। 2 এর অধিক থাকলেও নোড হবে, কিন্তু মিনিমাম কয়টা কানেকশন থাকতে হবে? 2টা। আর জাংশনে হচ্ছে মিনিমাম কয়টা কানেকশন থাকতে হবে? 3টা। তাহলে কোনো নোড বা জাংশনে যে
কারেন্ট গুলা মিলিত হয় সে কারেন্ট গুলার বীজগাণিতিক যোগফল 0 হয়, অর্থাৎ the algebraic summation of all currents meeting at any node or junction is কি 0। তাহলে এটা কখন 0 হইতে পারে? যদি হচ্ছে ইনকামিং আর হচ্ছে কি আউটগোয়িং কারেন্টের মান কি হয় সমান হয়, অর্থাৎ আমার ইনকামিং যত আউটগোয়িং যদি তত হয়, তাহলে কি হবে? এটা যদি ধরো আমার এই পয়েন্টটাকে আমি নোড বলতেছি, তাহলে এই নোডে যতটুকু প্রবেশ করতেছে ততটুকু যদি বের হয়ে যায়, তাহলে এই নোডে বিদ্যুতের মান কত হবে? 0 হবে। হ্যালো, শোনা যায় না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা থিওরিতে তোমাদেরকে পড়ানো হয়েছে। তাহলে সামেশন অফ এন্টারিং কারেন্ট ইকুয়াল টু কি সামেশন অফ লিভিং কারেন্ট। যতগুলা প্রবাহ মাত্রা আসবে ঠিক তত পরিমাণ প্রবাহ মাত্রা কি বের হয়ে যাবে। এখন দেখো আমরা একটু সার্কিট কানেকশন দেখি একটা। এই যে এখানে একটা কেসিএল এর সার্কিট দেয়া আছে। এই কেসিএল এর সার্কিটে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সোর্স আছে, সোর্সের ইএমএফ কত ধরছে ই। এখান থেকে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা পাওয়া যায় সেই ভোল্টেজ ডিফারেন্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে তড়িৎচালক বলকে ধরছে এ। এটা নেগেটিভ টার্মিনাল, উপরেরটা পজিটিভ টার্মিনাল। এই রোধের এই প্রান্ত পজিটিভ, অপর প্রান্ত হচ্ছে নেগেটিভ। তো এখান দিয়ে যখন ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সার্কিটের মধ্যে কারেন্ট ঢুকবে। এই যে আমার এই নোড, একটা নোড পেলাম। তাহলে এইটা হচ্ছে আমার এন্টারিং কারেন্ট বা ইনকামিং কারেন্ট আর ইনপুট কারেন্ট। আর এই দুইটা ব্রাঞ্চের মধ্য দিয়ে দুইটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট যাবে। এখানে I1 একটা কারেন্ট আছে, I2 একটা কারেন্ট আছে। দে আর লিভিং কারেন্ট। এরা দেখো এই নোড ছেড়ে চলে যাচ্ছে বা জাংশন ছেড়ে চলে যাচ্ছে। এই যে নোড বা জাংশন ছেড়ে এরা চলে যাচ্ছে, এটাকে আমি নোড বা জাংশন দুইটাই বলতে পারি, কারণ দেখো এখানে 3টা কানেকশন আছে। দ্যাট মিনস এটা জাংশন। আবার যেহেতু দুইটা থাকলেও নোড হয়ে যায়, তাহলে এটাকে নোডও বলা যায়। জাংশন ছেড়ে চলে যাচ্ছে I1 এবং I2, তাহলে I এর যে মান তার সমান হবে কি I1 এবং I2 এর যোগফল। অ্যাকর্ডিং টু কেসিএল এটাই হওয়া লজিক্যাল। সূত্র অনুযায়ী কারশফ বলছে যে I সমান সমান I1 প্লাস I2 হবে, অর্থাৎ ইনকামিং আর হচ্ছে আউটগোয়িং সমান, এন্টারিং কারেন্ট আর লিভিং কারেন্ট। এখন আমরা এই দুইটার মান বের করব, মান বের করে দেখবো যে আসলে সত্য হয় কিনা ঘটনা। এখন দেখো R1 এবং R2 এই দুইটা রোধ নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড না প্যারালাল কানেকশনে আছে? বলো তো। ম্যাম প্যারালালে। হ্যাঁ, প্যারালাল কানেকশনে আছে। তাহলে এই দুইটার আরপির মান আমাদেরকে বের করে নিতে হবে। এই দুইটার আরপির মান বের করে আর এর সাথে যখন আমরা যোগ করব, কারণ এই দুইটা আবার এই পয়েন্টে এসে এর সাথে সিরিজে আছে, তাহলে আর প্লাস আরপি যখন হবে তখন হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে। তাহলে আরপি বের করার ফর্মুলা আমরা জানি কি, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি এটা আমরা একটু আগে শিখেছিলাম। আচ্ছা, এখানে আরপি হচ্ছে এই দুইটার রিপ্লেসমেন্ট। আমরা ফর্মুলাটা কি জানি? 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 না? মনে আছে? হ্যালো, ভুলে গেছো? জি ম্যাম, মনে আছে। এই যে দেখো এখানেই দেয়া আছে যে 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 যদি আরো থাকে। তাহলে আরপির মান বের করতে গেলে এদেরকে ইনভার্স করে দিলেও হয় অথবা লসাগু করে উল্টে দিলেও হয়, তাই না? তাহলে এখানে আরপিটা হচ্ছে এই প্যারালাল পোর্শনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর আর ইকুইভ্যালেন্টটা হলো টোটালটার জন্য আর ইকুইভ্যালেন্ট। ওকে, এখন কারেন্ট ডিভাইডার রুলটা কি? কারেন্ট ডিভাইডার রুলটা আমরা একটু দেখি। কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে IX সমান সমান RP বাই RX ইন্টু I। IX ধরো আমার 4 নাম্বার রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করব, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স এর জায়গায় কত হবে তখন? 4। RP, RP ডিভাইডেড বাই কত? R4 হবে ইন্টু I। RP মানে প্যারালাল রেজিস্ট্যান্স, R4 ওই পার্টিকুলার রেজিস্টার ভ্যালু, আর I হচ্ছে আমার এন্টারিং বা ইনকামিং কারেন্টের মান। তাহলে এই দুইটা সূত্র আমরা বুঝতে পারলাম, কেসিএল আর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুলের কাজ হচ্ছে স্পেসিফিক রোধের অ্যাক্রসে কারেন্টের ভ্যালু বের করা। জি মিস। আচ্ছা, যদি তাই হয় আমরা এখন সার্কিট সিমুলেশন করব।
আমাদের সেকেন্ড টেবিলটা আঁকা আছে, আমরা সার্কিট সিমুলেশন করব, দেন ডেটা কালেকশনও করব। ডেটা কালেকশন তোমরা বাসায় নিজের মতো করবা, যে ডেটা করবা সেই ডেটার জন্য হচ্ছে আমরা করব। এই যে দেখো, এখানে আমি এটার ক্ষেত্রেও বলবো, তুমি যে তিনটা রেজিস্টার নিয়ে কাজ করবা, তিনটা ভোল্টেজ ডিফারেন্সে ইএমএফ এর তিনটা মানের জন্যই রোধের মানগুলা সমান রাখবা। কেসিএল দিয়ে R1 R2 আর আর এর ভ্যালু লিখে নিবা। আর এই যে 1/RP সমান সমান, এই ফর্মুলা ইউজ করলে আরপির ভ্যালু বের হবে, যেখানে ওরা লসাগু করে উল্টাইয়া দিছে। এরপরে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট প্রাইম ধরছে, কারণ আগেরটা যেহেতু আর ইকুইভ্যালেন্ট ধরছে, এটাকে আর ইকুইভ্যালেন্ট প্রাইম বলছে, আর প্লাস আরপি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই লাইনটা কিভাবে করলো। এই লাইনটা আমি একটু যদি করে দেই, লেফট সাইডে 1/RP অ্যাজ ইট ইজ রাখছে, আর রাইট সাইডে লসাগু করছে। লসাগু করলে লসাগু কত হবে বলতো? R1 R2 দুইটাই লসাগু হবে না? হ্যালো, দুইটাই লসাগু হবে না? R1 R2, কথা বলে না কেন? জি ম্যাম। নিচে আর R1 এবং R2 দুইটাই লসাগু হবে। এখন দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, R1 দিয়ে যদি লসাগুকে ভাগ করে দেই, কত থাকবে? R2। হর দিয়ে লসাগুকে ভাগ করলে R2 পাওয়া যায়, এই R2 দিয়ে যদি লবকে গুণ করি, কত হবে? R2ই হবে, প্লাসের প্লাস। এখানে হর হচ্ছে R2, R2 দিয়ে লসাগুকে ভাগ করলে পাবো হচ্ছে R1। R1 দিয়ে লবকে গুণ করো, কত পাওয়া যাবে? R1। এবার এটা যদি আমি উল্টাইয়া দেই, এখানে উল্টাইয়া দিলে আরপি উপরে যাবে, 1 নিচে আসবে। 1 কি দেয়া লাগবে? না মিস। সমান সমান, এখানে উপরে চলে যাবে R1 R2, আর নিচে চলে আসবে R2 প্লাস R1। তো ওরা একত্রে সাজায় লিখছে R1 প্লাস R2। প্রবলেম আছে বুঝতে? হ্যালো, না মিস। আচ্ছা, তাহলে এবার আমরা সার্কিটে যাই। এখানে যে সার্কিটটা দেয়া আছে, আমরা সেটাই সিমুলেটরে আঁকবো। একটা সোর্স লাগবে, তিনটা রেজিস্টর লাগবে, আর কারেন্ট মাপতে তিনটা অ্যামিটার লাগবে, তাই না? এখান থেকে আমরা একটা সোর্স নিলাম, তিনটা রোধ নেই, আর একটা রোধ নিলাম, তিনটা অ্যামিটার নিব, ভোল্টমিটারের পরেরটাই অ্যামিটার। ওকে, এবার কানেকশন দিই। কানেকশন দেওয়ার আগে কানেকশনই দেই, এত দূরে দেওয়ার দরকার নেই, এটাকে আর একটু কাছে নিয়ে আসি। ওকে, এবার এটার সাথে এই অ্যামিটারটা কানেক্ট করে দেই। এই অ্যামিটারটা একটু এই পাশে নিয়ে আসলাম, একটু উপরে তুলে দেই। ওকে, এখন এই রোধগুলা হচ্ছে নিজেদের মধ্যে কিভাবে আছে? প্যারালাল। তাহলে রোটেট করে দিই, এটাকেও রোটেট করে দেই, একটু উপরে তুলি। দিলাম, দেখো ওখানে একটা নোড তৈরি হয়েছে। এবার এগুলাকে কানেক্ট করে দেই, পজিটিভ, এর পজিটিভের সাথে পজিটিভ। তাহলে এটাকে আরেকটু নিচে নামাইলাম। এবার এটাকে উপরে তুললে একটু সমান হয়ে যাবে। এবার এই দুইটার নেগেটিভ কে কানেক্ট করি।
দেখো একটা প্যাচ হয়ে গেছে না এখানে, আমি ওয়্যারটাকে এখন নিচে নামিয়ে দিব। ঠিক আছে, এবার হচ্ছে আমার ভোল্ট মিটারের প্রথম প্রান্তটা এখানে কানেক্ট করে দিব। এবার মানগুলা চেঞ্জ করব, চেঞ্জ করার আগে একটু সাপ্লাই দিয়ে দেখি যে আমার সার্কিট চলে কিনা। চলে, দেখো এখান থেকে 8 মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হয়েছে, এখান দিয়ে 4 মিলি অ্যাম্পিয়ার বের হয়েছে, তাই না? তাহলে আমার কানেকশন ঠিক আছে। এখন এই 4 4 8 যদি আমি যোগ করতে না চাই, আমি আরেকটা অ্যামিটার ইউজ করব। আরেকটা অ্যামিটার আনলাম। আচ্ছা, নিচে চলে গেছে অ্যামিটারটা। আরেকটা অ্যামিটার আমি এখানে নিয়ে আসবো, একদম জায়গা মতো বসেই গেছে। দেখো, ধরো আমি এটা বসাইতে পারি নাই একত্রে এনে, তাহলে কিভাবে কানেক্ট করব? আমি আরেকটা মিটার আনি, এখানে আনলাম। আনার পরে ওই যে কানেকশনটা ডিলিট করছি ওটা আমি ডিলিট করব। এটাই যে এখানে কানেক্ট করলাম, আর এটা এখানে কানেক্ট করে দিলাম। এখন এটাকে একটু নিচে নামিয়ে দেই, তাহলে ঠিক আছে। এবার দেখো অন করি, উপরে +8 নিচে -8, তার মানে ইনকামিং আর আউটগোয়িং ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, কানেকশন ঠিক আছে। হ্যালো, এবার আমি এগুলাকে এসআই ইউনিটে কনভার্ট করি, কি বলো? হ্যাঁ, হ্যালো, আমার কথা কি কেউ শুনে না নাকি? জি ম্যাম, কথা বোঝা যাচ্ছে। তোমরা তো ম্যাম একদম মানে ঘুমায় গেছো কিলো টোটালি। তাহলে এটা আমার ম্যাম সার্কিটের নিচে, নাম ছিল, এটার কি বলছো বলো? ম্যাম নিচে যে লাস্টে যে এমিটারটা অ্যাড করলাম ওইটাতে ম্যাম মাইনাস আসলো, কোনো প্লাস আসার কথা না? না, এটা প্লাস কেন আসবে? এটা তো আউটগোয়িং, লিভিং সার্কিট ছেড়ে চলে যাচ্ছে, সেই মান কখনো পজিটিভ হবে না। ধরো আমি এটা 150 ভোল্টের জন্য করতেছি, দিলাম এর মান 150 ভোল্ট। এগুলাকে এসআই ইউনিট করতে হবে, না করলে দেখো এগুলা মিলি অ্যাম্পিয়ারে আসছে, তো আমি ডেটা টেবিলে বসানোর সময় আবার অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে, এটা মনে থাকবে না, তো ভুল হবে। লেভেলিং করে দেই, দ্যাট ইজ যেটা আর ছিল আমার সার্কিটের নাম, এটা দিলাম 15 ওহম। ওকে, এটা হচ্ছে আমার আই, সার্কিট অনুযায়ী এটার নাম হচ্ছে আমার আই। কারেন্ট ওরা মেজার করে দিবে, আমি আই এর সাথে লোয়ারে ইনও দিয়ে দিলাম, তার মানে আই ইনপুট বা ইনকামিং যাই হোক বোঝা যাবে। এটা ছিল আমার R1। ওকে, R1 ভ্যালু কত দিব? দিলাম 5 ওহম। কম পরিমাণে দেই, বিদ্যুৎ বেশি যাবে। ওকে, এটা ছিল I1। I1 ভ্যালু তো এটা মেজার করবে সার্কিট। এটা ছিল R2, এটার ভ্যালু দেই হচ্ছে 10 ওহম। ওকে, দিলাম। এটা ছিল I2। ওকে, সরি, ইনভ্যালিড নাম্বার, এখানে তো ভ্যালু চলে আসছে। I2। ওকে, ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে কেন? আমি কোথায় ক্লিক করছি দেখি তো। এটা, হ্যাঁ, লেভেল I2। ওকে, I2, এটা হচ্ছে আমি আই আউট লিখে দেই, তার মানে আউট গোয়িং বা লিভিং যাই হোক। ওকে, দিলাম, নামকরণ শেষ। এবার আমি এটা দেখো ঠিক আছে কিনা। এখন আমি ভ্যালুগুলা এখানে বসাবো। এই যে ই হচ্ছে 150 দিছি, আইএস। আচ্ছা, আইএস হচ্ছে আমার কত আসছে দেখি। এই যে ইনপুটে যেটা, সেটা হচ্ছে 8.18, আইএস এর মান তাহলে 8.18, সরি এটা। এরপরে আই ওয়ান এস এর মান হচ্ছে 5.454, আর I2S এর মান হচ্ছে
2.727, ওকে 2.727, সেটা I2S এ বসাবো। IS স্টার মানে এই যে I1S আর I2S এর যোগফল, যোগ অলরেডি আমার এখানে করা আছে 8.818। আচ্ছা, এখানে যোগের সময় মাইনাস বসাবো না, ওখানে সার্কিটে বের হয়ে যাচ্ছে, দেখে দেখাইছে। এরকম 3 বার নিয়ে দেন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে 3টা ভোল্টেজের জন্য। বাট আমি আবারও বলতেছি, রোদের মানটা চেঞ্জ করবা না। রোদের মান চেঞ্জ করলে আর ইকুইভ্যালেন্ট এবং আরপির মান তোমাকে বারবার বের করতে হবে। তো কেসিএল এর ক্ষেত্রে ফার্স্টে তুমি এই যে 1/RP বের করবা, তারপরে আরপি বের করবা, দেন এটা বের করবা। এটা বের করে ধরো আমি 50 ভোল্টের জন্য করছি, তাহলে আমি লিখবো ফর 50 ভোল্ট, কারণ উপরের মানগুলি আমি সবার জন্য সমান রাখবো। ফর 50 ভোল্ট টান দিয়ে তারপরে এই ক্যালকুলেশন করবো, যে I1C, I2C আর IC, এই 3টা বের করব। তাহলে ই ভাগ এত, ই কত, ই হচ্ছে আমার 50, আর ইকুইভ্যালেন্ট প্রাইম এখান থেকে বের হবে। আবার RP/R1, আরপি এখান থেকে বের হবে, R1 আমি ইনপুটে যত দিব, আইসি আমি এই যে এখান থেকে ক্যালকুলেশনে যা পাবো। এরকম করে করে এটার জন্য ডেভিয়েশন বের করতে হবে। ডেভিয়েশন এই যে কি বলে এটাকে, ইয়ে দেয়া আছে, ডিফারেন্স সাইন দেয়া আছে। এখানে 100-র পরে একটা পার্সেন্টেজ সাইন হবে, তো এই পার্সেন্টেজটা ইউজ করতে হবে। এখানে IM মাইনাস IM স্টার ডিভাইডেড বাই IM দিছে, কিন্তু আমাদের টেবিলে আছে IS, তো আমরা IS ইউজ করব, ঠিক আছে। IS, ডিফারেন্স অফ IS স্টার ডিভাইডেড বাই IS। এখানে এই ইরোর সাধারণত 0%ই আসার কথা সিমুলেশনে। 0% আসলে 0% আসবে। তো এরপরে ধরো তুমি আবার বলছো 60 ভোল্টের জন্য, 60 ভোল্টের জন্য একবার করবা, আবার ধরো 70 ভোল্টের জন্য করছো, এক একজন এক একটা নিয়ে করবা, আমি ফর এক্সাম্পল বলতেছি। তাহলে 3বার ক্যালকুলেশন হবে, বাট এই মানটা ঠিকই থাকবে, রোজ চেঞ্জ করবা না। ফর 50 ভোল্ট দিয়ে একবারই ক্যালকুলেশন, ফর 60 নিলে 60, ফর 65 নিলে 65, 3টা করবা। এরপরে এটার রেজাল্ট কিন্তু একই, এই একটা লাইনই, এখানে যা লেখা আছে তাই, যে দ্য লস অফ KVL এন্ড KCL হ্যাজ বিন ভেরিফাইড। আচ্ছা, তোমাদের টিমসে আমাকে চেক করতে হবে এই ম্যানুয়ালটা আপলোড করা আছে কিনা। যদি করা না থাকে আমি ক্লাস শেষে করে দিব চেক করে। তো তোমরা হচ্ছে তাহলে এভাবে করে ল্যাব ওয়ার্কশিটটা কমপ্লিট করে ফেলবা, এবং নেক্সট ক্লাস বলতে ঈদের পরে যেই রবিবারে আমাদের খোলা, সেই রবিবারে হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্লাস হওয়ার কথা, যদি মিড টার্ম পরীক্ষা না ফেলে। তো আমরা তো এটা জানি না, দেখা যাক কি হয়। তো যেদিন ফিজিক্যাল ক্লাস হবে সেদিন আমাকে দিয়ে ল্যাব ওয়ার্কশিটটা আগে সাইন করাবা। আমি আবারও বলতেছি, এটার জন্য 3টা স্ক্রিনশট নিবা একটা পেজে, আর KVL এর জন্য 3টা স্ক্রিনশট নিবা একটা পেজে। উপরে KVL লিখে 3টা বসাবা, উপরে KCL লিখে 3টা বসাবা। 3টাকে বোথ সাইডে প্রিন্ট নিতে পারো। স্ক্রিনশটে আমি যেই ধরনের ইনফরমেশন দেখবো সেই ধরনের ইনফরমেশনই যেন ডেটা টেবিলে থাকে এবং ক্যালকুলেশনে থাকে। ডেটা টেবিলতে তোমরা এঁকে নিছো, ক্যালকুলেশনও হাতে করবা, তো শুধু একটা পেজ প্রিন্ট আউট দিয়ে এটার সাথে অ্যাড করে নিয়ে আসবা। যার স্ক্রিনশট যেরকম, তার ক্যালকুলেশন ডেটা টেবিলে সেরকম ডেটা থাকতে হবে, সেরকম ক্যালকুলেশন থাকতে হবে, আদারওয়াইজ আমি আবার রিপিট দিব। এবং ওটা চেক করার পরে হচ্ছে তোমরা ল্যাব রিপোর্ট লিখবা, ঠিক আছে। তো একটু আগে পুলক দেখাইছে, এটাকে হচ্ছে সিমুলেশন করে KVL-টা। এখন KCL অন্য কেউ দেখাও, কে দেখাবা? কি করতেছো মুখে বলবা, রেকর্ড হচ্ছে, এতক্ষণ রেকর্ডিং পজ ছিল। ম্যাম আমার আশেপাশে খুব সাউন্ড, তো ওই জন্য সমস্যা আর কি। সমস্যা নাই, তুমি বলো, দেখা যাবে। ম্যাম আসলে ঝামেলা কি, পাশের বাড়িতে ঝগড়া হইতেছে, ওই জন্য বলছি ম্যাম অফ করি, শেয়ার করি। আচ্ছা করো, তাহলে আমি রেকর্ডিং পজ করে রাখি, আমারটা দেখি তোমরা পড়বা শুধু। তোমরা হচ্ছে ল্যাব ওয়ার্কশিটটা কমপ্লিট করে ফেলো, ওকে। তাহলে আমাদের কথা ছিল যে মিড টার্মের পরে আমরা সেকেন্ড ক্লাসে প্রজেক্ট দিব। প্রজেক্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখো আমাদের এটা ল্যাব কোর্সের 30 মার্কস আর হচ্ছে থিওরি কোর্সের 10 মার্কস, টোটাল কত মার্কস? 40 মার্কস কাভার হবে এই প্রজেক্ট থেকে। সো একটু ইম্প্যাক্ট তো আছেই এটার, এবং এটার প্রতি আমাদের একটু টাইম তো দিতে হবে, না কি বলো? আমাদের ফাইনাল এক্সাম যেমন 40 মার্কের, এই প্রজেক্টটাও আমাদের হচ্ছে টোটালি 40 মার্কের ইভ্যালুয়েশন হচ্ছে এখান থেকে। তুমি যে টিচারের সাথেই ল্যাব কোর্স করো না কেন, থিওরি কোর্স টিচার তোমার সেই ল্যাব কোর্স টিচার থেকে তোমার এই 10 মার্ক নিবে। সো তোমার একটা করলে 2টা কোর্সের
আহ কি বলে কাভার হয়ে যাচ্ছে। এখন আসি আমাদের এই প্রজেক্ট আমরা কিভাবে করব। যেমন ধরো আমার থিওরি কোর্সের মোস্ট অফ দ্য স্টুডেন্টস শাহরিয়ার অনিক স্যারের সাথে ক্লাস করে, ল্যাব ক্লাস। তো আমি কি করব, শাহরিয়ার অনিক স্যারের কাছ থেকে নিয়ে নিব। তো তোমরা যারা আমার সাথে ল্যাব করো, থিওরি করো না, অন্য যে টিচারের সাথেই থিওরি করো সে আমার কাছ থেকে নাম্বার। তো তোমাদেরকে হচ্ছে একটু টাইম এটার জন্য দিতে হবে। এরপরে আমি বলি যে তোমাদেরকে আমি 5 জন করে গ্রুপ করতে বলছিলাম এই প্রজেক্টের জন্য। এখন তোমাদের প্রশ্ন থাকে যে কিভাবে হচ্ছে আমরা গ্রুপ করব। যে কোনো 5 জন গ্রুপ করতে পারো তোমাদের পছন্দ মতো। আর আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে আইডির সিরিয়াল ওয়াইজ 5 জন ভাগ হয়ে যাও, তাহলে এই গ্রুপ হয়ে যাবে। তো আমি নিজে গ্রুপ করে দেওয়ার পক্ষে না, তোমরা নিজেরা গ্রুপ করলে হবে কি, যে তোমরা যার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করো, কমফোর্ট জোন থেকে কাজটা করতে পারবা, কাজটা ভালো হবে। হয়তো আইডির সিরিয়াল ওয়াইজ সবার সাথে মানে কাজের কমফোর্ট জোন নাও থাকতে পারে। তো এই জন্য আমি কখনো গ্রুপ চাপিয়ে দিই না। তোমরা নিজেরাই নিজেদের মতো করে 5 জন 5 জন সিলেক্টেড হয়ে 5 জন করে গ্রুপ করে কাজটা শুরু করবা, ঠিক আছে? এবার আসি আমরা প্রজেক্টটা আমরা কি টপিকের ওপর করব। এখানে আমি স্পেসিফিক টপিক বলবো না, বাট আমি 2-3টা মানে 2টা সেক্টর বলে দিব যে এই 2টা এরিয়া থেকে তুমি নিবা। এখানে কি বলছে দেখো, ডিজাইন এ ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম। তার মানে পাওয়ার তোমাকে ট্রান্সফার করতে হবে কিভাবে, তারবিহীন পদ্ধতিতে। অথবা বলছে ডেভেলপ এনার্জি কনভার্সন মেথড। ধরো আমি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করব, তাহলে সেটা কি হয়ে গেল, এনার্জি কনভার্সন মেথড হয়ে গেল। কিন্তু এই 2টা ক্ষেত্রেই আমাকে নোটিস করতে হবে ইউটিলাইজিং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ফিজিক্স। ফিজিক্সের যে মূল নীতিগুলো আছে, মৌলিক নীতিগুলো আছে, সেগুলা ইউজ করতে হবে। এখন ধরো কেউ একটা প্রোটোটাইপ বানালো, যে প্রোটোটাইপটার মধ্যে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার এবং এনার্জি কনভার্সন 2টা মেথডই আছে, ইটস ওকে, নো প্রবলেম। বাট মিনিমাম যে কোনো একটা এরিয়া যেন সে টাচ করে, মানে এরিয়াকে কেন্দ্র করে যেন হচ্ছে তোমার প্রোটোটাইপটা তৈরি হয়। এমন কোনো প্রোটোটাইপ বা প্রজেক্ট যেন তোমার তৈরি না হয় যেটা হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফারও হয়নি, অথবা কোনো প্রকার এনার্জি কনভার্টও হয়নি, একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্সনও হয়নি। তাহলে সেই প্রজেক্টটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, তোমাকে আবার রিপিট দিতে হবে। বুঝতে পারছো কি বলছি? এই প্রজেক্টের আইডিয়াটার বিষয়ে সবাই ক্লিয়ার তো? জি ম্যাম। ওকে, এবার আসি আমরা ফোকাস। প্রজেক্টটা বানানোর সময় আমাদের ফোকাস করতে হবে কি, দেখো বলছে ইভালুয়েট দ্য সাস্টেইনেবিলিটি অফ ইঞ্জিনিয়ারিং সলিউশনস। তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ বা যে প্রোটোটাইপটা বানাচ্ছ সেটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন, সেটার সাস্টেইনেবিলিটি কি রকম সেটা তোমাকে ফোকাস করতে হবে। এর সাথে আরো একটা জিনিস তোমার মনে রাখতে হবে, অ্যালং উইথ এই সাস্টেইনেবিলিটির সাথে কি ফোকাস করতে হবে, ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্টাল এসপেক্ট। পরিবেশের সাথে, পরিবেশের উপর এটার কি ইম্প্যাক্ট আছে সেটাও তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি এই সিম্পল ক্যাপস্টোন প্রজেক্টটা তৈরি করবা বা ডিজাইন করবা। ওকে, এখন আসি আমরা গ্রুপ ওয়ার্ক কি কি। গ্রুপ ওয়ার্ক হচ্ছে আমার প্রজেক্ট মেকিং, প্রজেক্ট রিপোর্ট রাইটিং, প্রজেক্ট প্রেজেন্টেশন স্লাইড মেকিং, আর হচ্ছে প্রজেক্টের প্রেজেন্টেশন। এখন এই 5 জন মিলে পুরো কাজটা করবা, কিন্তু ভাইবাটা ইন্ডিভিজুয়াল। ধরো আমি একজনকে বললাম এই প্রজেক্টের পিছনে ফিজিক্সের কোন প্রিন্সিপালটা কাজ করছে বলো। সে বলল কি, ম্যাম আমি তো এই প্রজেক্টের এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করছি, আমি অ্যাকচুয়ালি বলতে পারি না যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এখানে কোনটা কাজ করছে। তার জন্য আসলে ভাইবাই সে নাম্বারটা পাবে না। দেখো আমার এই প্রজেক্টটা 40 মার্কসের, এটা মাথায় রেখে আমাকে কাজ করে দিতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি হচ্ছে খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছি, ভাইভাও ভালো দিয়েছি, বাট আমার একটা মানে গ্রুপ মেট, যে আমরা যে 5 জনের গ্রুপ তৈরি করেছি আরেকজন ভালো দেয় নাই, তাহলে তার জন্য কি আমার নাম্বার কাটা যাবে? না, তোমার প্রেজেন্টেশন তোমার ভাইবার উপর ডিপেন্ড করে তুমি নাম্বার পাবা। মানে যার যেরকম পারফরমেন্স, অ্যাকর্ডিং টু ইউর পারফরমেন্স ইউ উইল বি গ্রেডেড। মানে তোমার নাম মানে পারফরমেন্স অনুযায়ী তুমি নাম্বার পাবা, অন্য কারো পারফরমেন্স তোমার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। কেউ খুব ভালো দিল সেটাতেও তোমার কিছু আসবে যাবে না, কেউ খুব খারাপ দিল সেটাতেও তোমার কিছু আসবে যাবে না, ঠিক আছে?
তো গ্রুপের মেম্বারদের জন্য তোমার নাম্বারের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটা নিয়ে যাতে কারো কনফিউশন না থাকে, আমি একদম অন রেকর্ড বলে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের ক্যাপস্টোন প্রজেক্টের আইডিয়া ইমপ্লিমেন্টেশনে কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যদি খারাপ হয় তাহলে কি ওর প্রজেক্ট গ্রহণযোগ্য হবে না? হবে, কিন্তু তুমি দেখো যে তুমি একটা প্রোটোটাইপ তৈরি করলা, যেটা যদি এনভায়রনমেন্টের উপর খুবই ইম্প্যাক্ট খারাপ হয়ে যায়, তাহলে সেটা তোমার সিলেক্ট করা তো লজিক্যাল না। আচ্ছা, এবার আমরা আসি প্রজেক্টের রিপোর্ট রাইটিং এর একটা টেমপ্লেট আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। পিপিটি স্লাইডের কোনো টেমপ্লেট প্রোভাইড করা হয়নি। পিপিটি স্লাইডটা তুমি নিজের মতো করে তৈরি করবা, যে আমি এই প্রজেক্টটা প্রেজেন্ট করতেছি, এই প্রজেক্টের প্রেজেন্টেশন করার জন্য, প্রজেক্টটাকে প্রেজেন্ট করার জন্য আমার কি ধরনের স্লাইড মেকিং করতে হবে সেটা তুমি নিজে ডিসাইড করবা। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে প্রজেক্টের রিপোর্টের এটা হচ্ছে কভার পেজ। আমরা ল্যাব রিপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে ল্যাব রিপোর্টের কভার পেজের ব্যাক সাইডে কিছু লেখা যায় না, এটারও ব্যাক সাইডে কিছু লেখা যাবে না। এটা পুরোটাই তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবা এবং গ্রুপ থেকে একটা করে মানে প্রিন্ট করে নিয়ে আসবা হার্ড কপি, আর হচ্ছে সফট কপি ক্লাসরুমে আপলোড করবা, আমি অপশন তৈরি করে দিব। এখানে ডিপার্টমেন্টের নাম লিখতে হবে, ডিপার্টমেন্ট অফ লিখে ফাঁকা আছে, বিএসসি ইন লিখে ফাঁকা আছে, তুমি যে প্রোগ্রামের সেই প্রোগ্রাম লিখবা। তোমার প্রজেক্টের যে টাইটেল সেটা তুমি টাইপ করে বসাবা, প্রত্যেকটাই লিখবা বলতে টাইপ করে বসাবা, এখানে হাতে লেখার কিছু নাই। কোর্স টাইটেল, কোর্স কোড, নেম, তোমরা 5 জনের গ্রুপ হলে আরো 2টা রো আসবে, আমি এখানে 3টা দিছি। তবে খেয়াল রাখবা যে রো বাড়াইতে গিয়া কখনোই যেন হচ্ছে এই পেজের লেখাগুলি অপর পেজে চলে না যায়। তারপর সাবমিশন ডেট, কোর্স টিচার নেম, আর নিচের বক্সে হাত দেয়া যাবে না। সো এটা কোনোভাবেই যেন সেকেন্ড পেজে চলে না যায়, আর এই পেজটার বোথ সাইড প্রিন্ট দেয়া যাবে না, বাকি পেজগুলার বোথ সাইড প্রিন্ট দেয়া যাবে। এবার আসি আমরা রিপোর্টের মধ্যে কি লিখবো। ইন্ট্রোডাকশনে দেখো আমাদের এখানে অনেকগুলা প্রশ্ন দেয়া আছে, আমরা এই প্রশ্নগুলা রিমুভ করে দিয়ে প্রশ্নগুলার উত্তরগুলা বসাবো এখানে, এবং এরকম পয়েন্ট আকারে না, প্যারাগ্রাফ আকারে। এরকম যেন না হয় একটা প্রশ্ন তার নিচে উত্তর, একটা প্রশ্ন তার নিচে উত্তর। এখানে অ্যাকচুয়ালি বলছে ইন্ট্রোডাকশন পার্টে তুমি এক্সপ্লেন করবা বেসিক আইডিয়া এবং মোটিভেশন তোমার এই প্রজেক্ট চুজ করার পেছনে। তাহলে এটা এই প্রশ্নগুলো, এখানে বেসিক আইডিয়া কি বা মোটিভেশন কি হতে পারে সেটার জন্য কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর, এবং এটা যদি তুমি কাভার করো তাহলে এখানে চলে আসবে। এগুলাকে রিমুভ করে দিয়ে তুমি এখানে এটা বসাবা এজ এ প্যারাগ্রাফ। এরপরে অবজেক্টিভে বলছে লিস্ট ইউর মেইন গোলস ক্লিয়ারলি ফর এক্সাম্পল, তাহলে এই লাইনটা এখান থেকে শুধু রিমুভ হবে, বাট এখানে এই 3টা লেখা থাকবে। টু ডিজাইন এ সিম্পল, তুমি যা ডিজাইন করতেছো সেটা নামটা বসাবা, টু ডেমনস্ট্রেট তুমি যা ডেমনস্ট্রেট করতে চাচ্ছ সেটা বসাবা, এবং এই রোমান সংখ্যাগুলোও থাকবে, আর 3 নাম্বারটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থেকে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম অবজেক্টিভস এর বিষয়টা? শুধু এই জি সেন্টেন্সটা ম্যাম। রিমুভ হবে, আর বাকি 2টার সামনে বসবে, 3 নাম্বারটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। ওকে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক একইভাবে ইন্ট্রোডাকশনের মতো, এখানে যা লেখা আছে তা রিমুভ হবে, বাট এখানে যা জানতে চাইছে সেই জিনিসগুলো এখানে বসায় দিবা। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল সেটআপ, প্রথমে তোমাকে লিস্ট করতে হবে কম্পোনেন্ট লিস্ট, যেমন আমরা ইকুইপমেন্ট রিকোয়ার্ড দিয়ে হচ্ছে ইয়ে লিখছিলাম, রিপোর্টে লিখি, সেগুলো ইনস্ট্রুমেন্ট এবং কম্পোনেন্ট যা যা লিখছো তার একটা লিস্ট এখানে দিবা, যা যা ইউজ করবা তার একটা লিস্ট দিবা। এরপর স্টেপ বাই স্টেপ এটার কনস্ট্রাকশন প্রসেস, কিভাবে সার্কিটটা কাজ করে, এটার সেফটি এবং এনভায়রনমেন্টাল কনসিডারেশন উল্লেখ করবা, মানে সবগুলো এখানে টাইপ করে বসায় দিবা। এরপর এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম লিখতে বলছে, মানে দিতে বলছে। যদি তোমার এটা সার্কিট রিলেটেড হয় তাহলে সার্কিটের একটা ইয়ে থাকবে, ডায়াগ্রাম থাকবে, অথবা কোনো একটা ব্লক ডায়াগ্রাম থাকবে, তো সেটার হচ্ছে আর ডায়াগ্রামটা এখানে আসবে। রেজাল্টেও এই লেখাগুলো রিমুভ হয়ে যাবে, বাট এই লেখাগুলোর মধ্যে যে জিনিসগুলা জানতে চাওয়া হয়েছে সেই জিনিসগুলার রেসপন্স যেন এখানে থাকে। এবং রেজাল্টে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে তুমি যখন রিপোর্টটা প্রজেক্টটা বানাবা, সেই প্রোটোটাইপটা তৈরি হয়ে যাওয়ার পরে তুমি একটা ছবি তুলবা, ছবি তুলে সেই ছবিটা অ্যাড করবা। ঠিক আছে, যে ইনক্লুড ফটোগ্রাফ অফ ইউর প্রজেক্ট। ডিসকাশন, ডিসকাশনে কি কি লিখতে হবে বা ডিসকাশনে কি কি লেখা উচিত তার একটা কোশ্চেন ইয়ার এখানে দেয়া আছে, সেই এইটা রিমুভ করে দিয়ে এইগুলার রেসপন্স এখানে চলে আসবে।
ঠিক একইভাবে এনভায়রনমেন্টাল এবং সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস এগুলো রিমুভ হয়ে যাবে, বাট এগুলোর রেসপন্স গুলা বসবে। কনক্লুশন একই জিনিস, এগুলো রিমুভ হয়ে যাবে, এগুলোর রেসপন্স গুলো এখানে বসবে প্যারাগ্রাফ আকারে। এখন রেফারেন্সে তুমি বইয়ের লিস্ট দিতে পারো, আর্টিকেল সেটা জার্নাল আর্টিকেল হোক বা কনফারেন্স আর্টিকেল হোক দিতে পারবা, ওয়েবসাইট সেটাও দিতে পারবা, কিন্তু চ্যাট জিপিটি আর ইউটিউব এগুলা কখনো রেফারেন্স হয় না, এই দুইটা দিতে পারবা না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রজেক্ট নিয়ে কথাবার্তা। আর পিপিটি স্লাইড নিজের মতো করে তৈরি করবা, যে আমি আমার এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, এটার জন্য আমার কি ধরনের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা উচিত, সে ধরনের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবা। আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রেজেন্টেশন কি সবার আলাদা স্লাইড হবে নাকি গ্রুপের হচ্ছে যে ভাগ ভাগ করে প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে? এটা তো প্রথমেই বলে আসছি যে এটা তো আগের আগের কথার মধ্যেই ছিল, প্রেজেন্টেশনও হচ্ছে গ্রুপ ওয়ার্কই আছে, এটা তো তোমাদের ক্লাসরুমে আপলোডও করা আছে, ভাগ ভাগ করেই হবে, আচ্ছা, ভাইবাটা শুধু ইন্ডিভিজুয়াল।